গণতন্ত্রের উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন। শেখ হাসিনাকে ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক ফায়দা নেবে ভারত, অভিমত আন্তর্জাতিক বিশ্লেষকদের। কূটনৈতিক চ্যালেঞ্জে পড়বে পরবর্তী সরকার। তিনি যতদিন থাকবেন ভারতে, ভারত তাকে ব্যবহার করবে। জন্য ভারত আর বাংলাদেশের ভিতরে একটা কাঁটার বেড়া আমাদের সীমানায় আছে, আর একটা কাঁটার বেড়া থাকবে শেখ হাসিনাকে নিয়ে। চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার 4 আসনে ভোটের হাওয়ায় নতুন রং। আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, সরব জামায়াত এনসিপি। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম, বাড়ছে দাম। সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে সবজি সহ অধিকাংশ পণ্যের দাম। ময়মনসিংহে বনপাড়া কলেজে জাল সনদে নিয়োগ 50 শিক্ষক কর্মচারী, 10 থেকে 15 লাখ টাকা করে নেওয়ার অভিযোগ, অধ্যক্ষ বরখাস্ত। যুদ্ধবিরতি শর্ত ভেঙে গাজায় হলুদ রেখা অতিক্রম করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, 24 ঘন্টায় আরো 32 ফিলিস্তিনি নিহত। এবং ঢাকা টেস্টে ফলো-অনের শঙ্কা নিয়ে ব্যাট করছে আয়ারল্যান্ড, ভালো অবস্থানে বাংলাদেশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোয় দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদদের আত্মত্যাগ কাজে লাগিয়ে দেশকে গণতন্ত্রের উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার ও নাবিকদের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো দল অপারেশন জ্যাকপট নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দেয় এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে। এইসব দুঃসাহসী অভিযান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরকাল পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত থাকবে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর 21শে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। আজকে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে উল্লেখ করে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি সেনা, নৌ ও বিমান বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি লিখেন, 1971 সালের 21 নভেম্বর গঠিত সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলার মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ব শান্তি রক্ষায় তাদের অবদান আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও পেশাদার বাহিনী হিসাবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেন এবং খালেদা জিয়ার আমলে তা আরও আধুনিকায়ন হয়। পোস্টে তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লির সাড়া মিলবে না, বরং তাকে ফিরিয়ে না দিয়ে ভারত রাজনৈতিক ফায়দা নেবে বলে
মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই ইস্যু ঘিরে ভবিষ্যতে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। মুক্তা মাহমুদের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় গেল সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই ফের আলোচনায় আসে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরানোর বিষয়টি। আমরা চিঠি দেব তাকে ফেরত দেওয়ার জন্য। তাদের ফিরিয়ে আনতে ঢাকা আইনি পদক্ষেপ নিলেও বিশ্লেষকরা বলছেন এই ইস্যুতে নিশ্চুপ থাকবে দিল্লি। তাদের সাথে যে একটা এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আছে ওর মধ্যে কিন্তু দুটো এক্সামশন বা ফাঁক ফোকর আছে। চুক্তির এখানে ভিত্তিতে এখানে হচ্ছে ভারত সরকার একটা সুযোগ পাচ্ছে হচ্ছে না করার। শেখ হাসিনার প্রত্যাবর্তনে হয়তো যদি মানে আপনি হুট করে যে আমরা ফল পাবো তা না, কিন্তু বাংলাদেশে কূটনৈতিকভাবে সচেষ্ট হতে হবে, ভারতীয় কূটনীতিবিদদের কাছে আমাদেরকে এনগেজ করতে হবে, ভারতীয় পলিসি মেকারদেরকে এনগেজ করতে হবে এবং বোঝাতে হবে যে এটা যে আমাদের সম্পর্কে একটা অন্তরায় সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক মহলেও আমাদের প্রচারণা করতে হবে। জুলাই আগস্টের এই ব্যাকগ্রাউন্ড সারা পৃথিবীর কাছে জানা আছে। দীর্ঘদিন হাসিনা ভারতে থাকে, তার বিশ্বের নৈতিক চাপ তার উপর থাকবে। বিভিন্ন ফোরামে বাংলাদেশও বলবে যে হাসিনা ভারতে আশ্রয় আছে। তো আলটিমেটলি যে দীর্ঘদিন হাসিনা এই অবস্থায় থাকে ভারতে এবং তিনি তো ভারতে নিশ্চুপ থাকবেন না, তাহলে দেখা যাবে যে ভারতের জন্য তিনি একদিন একটা লাইবিলিটি হয়ে দাঁড়াতে পারেন। এটা ভারতকে বুঝতে হবে। এই ইস্যু ঘিরে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে বিশ্লেষকরা বলেন, পরবর্তী সরকার কেমন হবে, একই সাথে ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে। তিনি যতদিন থাকবেন ভারতে, ভারত তাকে ব্যবহার করবে। জন্য ভারত আর বাংলাদেশের ভিতরে একটা কাঁটার বেড়া আমাদের সীমানায় আছে, আর একটা কাঁটার বেড়া থাকবে শেখ হাসিনাকে নিয়ে। ভারত বারবার বলেছে বাংলাদেশের সাথে তাদের কাজ হবে যখন নির্বাচিত সরকার আসে। এখন চ্যালেঞ্জটা তখন আরম্ভ হবে শেখ হাসিনাকে নিয়ে, কারণ তিনি তো অলরেডি কনভিক্টেড। 2024 জুলাই আগস্ট থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। তো সেইখান থেকে গুণগত কোনো পরিবর্তন হয় নাই। তো সেই বৈরিতা এবং সেই টানাপোড়েন কিন্তু এখনো আছে। এই টানাপোড়েনটা হয়তো আর চলবে। তবে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের উপর কিছুটা নির্ভর করে নির্বাচিত সরকার কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে এই বিষয়গুলি মোকাবেলা করবেন। বিশ্লেষকরা এও বলেন, প্রত্যাপনের বিষয়টি পাশে সরিয়ে রেখেই দুই দেশ জাতীয় স্বার্থে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে। অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সরকারের সাথে তারা এনগেজ করবে, তাদের এখানে অফিসিয়াল স্টেটমেন্ট করেছে এবং বাংলাদেশেও আমরা দেখেছি হচ্ছে যে আমাদেরও যথেষ্ট অর্থনৈতিক এখানে কারণ আছে এবং ভূ রাজনৈতিক কারণ আছে যে ভারতকে পুরোপুরি উপেক্ষা করা যাবে না। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাসীনদের প্রতি আস্থার সংকট থেকে রাজনৈতিক দলের দাবির মুখে দেশে প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু রাজনৈতিক দলগুলোর নৈতিক পরাজয়ের কারণেই বারবার টানা হেঁচড়ার মুখে পড়তে হয় এই ব্যবস্থা। তবে আপিল বিভাগের রায়ের মাধ্যমে এই ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় সন্তুষ্ট রাজনীতিবিদরা। যদিও ভবিষ্যতে রাজনীতিতে আস্থা ফিরিয়ে এনে অনির্বাচিত সরকার ব্যবস্থা বাতিলের দাবিও অনেকের। ফরক বাবু রিপোর্ট। রাজনীতির স্বচ্ছতার জন্য চালু হওয়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় রাজনীতির বিতর্কের মুখেই আবারও ফিরে এসেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যা কার্যকর প্রক্রিয়া এরই মধ্যে চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন। তারপরও রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখতে প্রস্তাবিত এই ব্যবস্থাকে জবাবদিহিতায় রাখার তাগিদ দলগুলোর। তত্ত্বাবধায়ক সরকারের কথা কি আপনি এখন ইউরোপের দেশগুলোতে করতে পারে, আমেরিকা, ওখানে তো এটা শুনলেই হাসবে ঢুকে, কিন্তু আমাদের মতো দেশের জন্য এটা বাস্তবতা বলেই মনে হয় আমার। আমি আশা করি এবারকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হলে সেখানে ব্যক্তিগত উচ্চাভিলাষ অথবা এই সরকারকে অনিশ্চিতকালের জন্য দীর্ঘায়িত করবার কোনো সুযোগ, কোনো অবকাশ আইনগতভাবেই থাকবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দেশে বারবারই দেখা দেয় আস্থার সংকট। সে জায়গা থেকে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে দেশের রাজনীতির ইতিহাসে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম। 54 বছরে রাজনৈতিক দলসহ অন্যদের ওই বিশ্বাসের জায়গায় তৈরি করতে পারেনি যাতে তারা তার উপরে নির্ভর করতে পারে। 1994 সালের মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিস্থিতি পাল্টে দেয়। এর মধ্য দিয়ে আলোচনায় আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 1996 সালে সংসদ গঠনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরদার হয়। আওয়ামী লীগ সহ বিরোধী দলের তোপের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দেয়া হয় সাংবিধানিক রূপ। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে সন্দেহের মধ্যে থাকবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থার সুফল পাওয়ার এক দশক পরই দেখা দেয় ভিন্নতা। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক মতানৈক্যের মুখে দেশের ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সে সময় জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন মামলায় জেলে যেতে হয় সব দলের অনেক রাজনীতিবিদকে। পরবর্তী আওয়ামী আমলে 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অবশেষে বৃহস্পতিবার রায়ের মধ্য দিয়ে এ ব্যবস্থা ফেরায় সন্তোষ প্রকাশ করে সব রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলাটা বাস্তবায়ন হবে জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে। জুলাই সনদে সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে হবে, এবং সেটা কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বলা ছিল হুবহু আর সেভাবে সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হবার পর আওয়ামী লীগের অধীনে 2014, 2018 ও 2024 সালে হয় বিতর্কিত নির্বাচন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নিয়ে মৌলভীবাজার 4 আসনটি জেলায় সবচেয়ে আলোচিত। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বিএনপির মনোনীত প্রার্থী ভোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ঠান্ডা মেজাজে আছেন জামায়াত ও এনসিপির প্রার্থী। সালে এলাহি কুটিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। চা শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজার 4 আসন। আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। নতুন উদ্যমে মাঠে নেমেছেন তারা। 2 উপজেলার 18টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের আয়তন প্রায় 851 বর্গ কিলোমিটার। এ আসনে বিশাল চা শ্রমিক জনগোষ্ঠী ও প্রায় 40টি নৃতাত্ত্বিক গোষ্ঠী ভোটের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। 170 টাকা মজুরি, আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। আমরা আগামীতে ভোট দেব বুঝে। যোগ্য ব্যক্তি আমরা চাইতেছি যে আমরা নির্বাচন করে দেশকে উন্নত করব। নিরপেক্ষভাবে নির্বাচন হয়, এই নির্বাচন হলে সকল জনগণই আমরা লাভবান হব। এমন একটা প্রার্থীকে চাই চা শ্রমিক আমাদের সুখে দুঃখে পাশে যেন থাকে। সুযোগ হয়েছে, আমরা বালা সৎ ব্যক্তি দেখে আমরা ভোট দিব। এমন প্রার্থীকে চুজ করব যে চা বাগানের মানুষকে নিয়ে কাজ করবে, পর্যটন এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে এরকম প্রার্থী আমরা চাই। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। জনগণের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। উন্নয়নমূলক কমিটি আমরা গঠন করছি, সমন্বয় কমিটি। তাদের মাধ্যমে উঠে আসবে কি কি কোথায় প্রবলেম আছে এগুলি করব। শ্রীমঙ্গলে পর্যটনের একটা বিষয় আছে, এটাতে কাজ করব। চাঁদাবাজি, সন্ত্রাসী, হিরোইন, গাঁজা, মাদক এই বিষয়গুলা থেকে একেবারে নিশ্চিহ্ন করার চেষ্টা করব। তবে এ আসনে হ্যাভিওয়েট প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র শিল্পপতি মোহাম্মদ মহসিন মিয়া মধু দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন। জনগণের কাজের বিনিময়ে ভোট চাইতেছি, আমার কর্মর বিনিময়ে। দীর্ঘদিন মানুষের কাছে কাজ করে আমি আস্থা অর্জন করছি। গেল 5 তারিখে যখন সারা বাংলাদেশে, বিশেষ করে আমার শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ, তখন কেউই পাশে ছিলেন, আমি একা দাঁড়াইছি মানুষের পাশে। এদিকে মাঠে সক্রিয় জামাত ও নবগঠিত এনসিপিও। জামাত থেকে লড়ছেন সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
এনসিপি থেকে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং খেলাফত মজলিস থেকে জেলা সহসভাপতি মাওলানা নুল মুত্তাকিম জুনায়েদ। বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েম করা, যেখানে কোনো জুলুম থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, সাধারণ জনগণ নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, চা শ্রমিক জনগোষ্ঠী ভাতা রেশন এগুলা তারা পাচ্ছে না, অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। প্রান্তিক জনগোষ্ঠীর এই সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করছে। আমি নির্বাচিত হলে এই পর্যটন অঞ্চলকে সমৃদ্ধ করব, তরুণদের বেকার সমস্যা সেটা দূর করার জন্য কাজ করব এবং এখানে বিভিন্ন সম্প্রদায় এবং জনগোষ্ঠীর যে চাওয়া সেই চাওয়াগুলো পূরণ করব। রাজনৈতিক পালাবদলের এই সময়েই মৌলভীবাজার 4 আসনে ভোটযুদ্ধ জমে উঠেছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। তবে বাজারে পর্যাপ্ত ইলিশ না থাকায় 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায়, 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ টাকায়, পাঙ্গাস ও তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 থেকে 210 টাকায়। আকারভেদে চিংড়ি মাছের কেজি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা করে। ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ইলিশ কিনতে পারছেন না তারা। অপরদিকে মাছের সরবরাহ কম থাকায় দাম কমছে না বলছেন বিক্রেতারা। দর্শক, জানাবো রাজধানীর বাজার দর সম্পর্কে। কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। সরাসরি চলে যাব তার কাছে। হিমেল, কেমন দেখছেন বাজারের পরিস্থিতি, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। তো রয়েছে কারণ বাজারে যে সবজির যে অংশটি রয়েছে সেই সবজির বাজার রয়েছে। আমরা সকাল থেকে এখানকার বাজার পর্যবেক্ষণ করছি। আমরা যেটি দেখছি যে শীতকালীন সবজি বাজারে এসেছে, অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, সিম এবং মূলা সহ সব ধরনের সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শীতকালীন সবজি বাজারে আসার পরেও কিন্তু সবজির দাম কিন্তু বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা। তারা যেটি বলছেন, যেহেতু শীত শুরু হয়েছে এবং মৌসুমী সবজিগুলো আসা শুরু করেছে, সেক্ষেত্রে আপাতত সরবরাহ কম থাকায় কিন্তু আসলে দাম কিছুটা বাড়তি বিক্রি করতে হচ্ছে, বাড়তি দামে। এবং তারা যেটি বলছেন 2 সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ সবজি সরবরাহ তারা পাবেন এবং সেই ক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে এবং ক্রেতাদের নাগালে আসতে পারে, তেমনটাই কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন শীতকালীন সবজি বাজারে যথেষ্ট পরিমাণে তারা দেখতে পাচ্ছেন এবং সেই তুলনায় কিন্তু দাম বেশ ঊর্ধ্বমুখী। তারা কিন্তু বেশ প্রতিক্রিয়া জানিয়েছেন যে শীতের সবজি বাজারে আসার পরেও আসলে কেন দাম কমছে না। তারা যেটি বলছেন একদম প্রান্তিক পর্যায়ে, কৃষক পর্যায়ে আসলে সবজির দাম কম, কিন্তু মাঝখানে যে 3 থেকে 4টে হাত বদল হয় এবং সর্বশেষ খুচরা বিক্রেতাদের কাছে আসে পৌঁছে, সেই মাঝখানে সিন্ডিকেট এবং মাঝখানে ব্যবসায়ীরা কিন্তু বেশি দামে বিক্রি করেন এবং তেমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে দাম বেশি বিক্রি হওয়াতে আসলে তাদের জন্য বেশ অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। শীত এর মাঝেও এই সবজি সরবরাহ কম থাকে। অন্যদিকে আমরা মাংস এবং মাংসের বাজারে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে গরুর মাংস যথারীতি আগের দামে বিক্রি হলেও মাছের যে দাম, সেটি ইলিশের দাম কিন্তু বেশ চড়া রয়েছে। আর অন্যান্য মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে মুরগির যে মাংস রয়েছে সেই মুরগির মাংসের দাম কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ 260 টাকা দরে কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে। রাজধানী কাঁচা বাজারের যে সার্বিক বাজার দরের অবস্থা, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তোয়া হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল। দর্শক, সিলেটের সরবরাহ বেশি থাকলেও বেড়েছে শাকসবজির দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। তোয়া, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সবচেয়ে বড় সবজি বাজার সোভানীঘাট কাঁচা বাজার, যেটি সেখানে এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি এখানে নিয়ে আসেন এবং পরবর্তীতে এই সবজিগুলো কিন্তু সিলেট শহরের বিভিন্ন এলাকা
এবং জেলার পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন হাট বাজারে এখান থেকেই সবজি চলে যায়। আজকে এখানে এসে এখানকার যারা পাইকারি বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম যে গত এক সপ্তাহ থেকে আসলে সবজির দাম বাড়ার কারণ হিসেবে তারা বলছেন যে সবজিতে এক ধরনের পোকা ধরেছে এবং এই রোগের কারণে কিন্তু সবজির উৎপাদনটাও কমে গেছে এবং অনেকগুলো সবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে গত এক সপ্তাহ থেকে সবজির দাম বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সিম আসলে গত সপ্তাহে খুচরা বাজারে 60 টাকা 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই সিম এখন খুচরা বাজারে 100 থেকে 120 টাকা দামে বিক্রি হচ্ছে। একই সাথে পাতাকপি, ফুলকপি এই সবজিগুলো কিন্তু এখন 70-80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেগুলো গত সপ্তাহে 40 টাকা 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এবং সবজির এই দ্বিগুণ দাম বাড়ার পেছনের কারণ হিসেবে এখানকার বিক্রেতারা যেমনটি বলছেন যে সবজিতে পোকা ধরা এবং সবজির সরবরাহ কম থাকার কারণেই তারা বলছেন দাম বেড়েছে। একই সাথে তারা আরেকটি কারণ বলছেন যে সিলেটের স্থানীয় যে সবজি, সিলেটের কামাল বাজার, টুকের বাজার, এই সমস্ত এলাকায় যে সবজি উৎপাদন হয় সেই সবজিও এবার আসলে আশানুরূপ ভাবে ফলন ভালো হয়নি, যে কারণে সবজির দামটি বেড়েছে বলে তারা মনে করছেন। তবে আপনাকে আরেকটি তথ্য দেই যে এখানে কিছু খুচরা বাজারেও সবজি বিক্রি হয়, তবে এখানে যারা সবজি কিনতে আসেন তাদেরকে একসাথে 5 কেজি করে সবজি কিনতে হয়। এখানে এর নিচে 1 কেজি বা 2 কেজি করে আসলে সবজি কেনার কোনো সুযোগ নেই। আপনাকে জানিয়ে রাখি যে এই কাঁচা বাজার যেটি এখানকার সিলেটের সবচেয়ে বড় কাঁচা বাজার, এই কাঁচা বাজারের সবজিগুলোই কিন্তু সিলেট শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তবে এখান থেকে সবজি খুচরা বাজারে যাওয়ার পর প্রায় দ্বিগুণ দাম বেড়ে যায়। তো সিলেটের সবজি বাজারের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেখছেন সংবাদ সকাল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার যৌথ অভিযানে 63 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী রেঞ্জের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে চলা এই অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন এবং নওগাঁ থেকে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 8 জন ডাকাত এবং কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ সময় 10টি দেশীয় অস্ত্র সহ মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। উপকূলীয় জেলা ভোলায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন? গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা যেমনটি জেনেছি যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে উপকূলীয় জেলা ভোলা এবং গত 24 ঘন্টায় যার আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 12 জন। আমি যদি আরেকটু তথ্য যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এ পর্যন্ত কিন্তু 754 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং এ মাসে আক্রান্তের সংখ্যা অর্থাৎ গত 20 দিনে কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 159 জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় উপকূলীয় জেলা ভোলায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেকটাই আতঙ্কিত মানুষজন। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আমরা একটু কথা বলবো হাসপাতালে কর্মরত নার্সের সাথে, জানতে চাইবো আপনাদের এখানে এখন ডেঙ্গু সংক্রমণ কি আগের তুলনায় বেড়েছে কিনা? হ্যাঁ, আমাদের হসপিটালে ডেঙ্গু আগের তুলনায় বেড়েছে, মাঝখানে কম ছিল, এখন একটু বেশি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ এবং যারা রোগীর স্বজন রয়েছেন তারাও বলছিলেন যে আগে যেই রোগীগুলো আক্রান্ত হতো এখানে, সেটি আমরা জেনেছি যে সেগুলো আসলে স্থানীয়ভাবে আক্রান্ত হতো না, সেটি ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে আগত রোগীগুলো কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হতো। কিন্তু এখন স্থানীয় পর্যায় থেকে কিন্তু এই সংক্রমণ বেড়েছে এবং যার ফলে মানুষটা কিছুটা আতঙ্কিত রয়েছে এবং হাসপাতালে দেখতে পাচ্ছেন, ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে রোগীদের এখনো কিন্তু চাপ। আমি ডেঙ্গু ওয়ার্ডে রয়েছি,
বলার 250 শয্যার জেনারেল হাসপাতালে এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, যদিও এই মুহূর্তে আসলে সেবা কার্যক্রম দিতে গিয়ে কোনো বিঘ্ন ঘটছে না, পর্যাপ্ত ওষুধ এবং প্রয়োজনীয় জনবলও রয়েছে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে বলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ ছোটন আপনাকে। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জুবাইর নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকির মাদ্রাসা ব্রিজ এলাকায় লোহার পাইপ বহনকারী অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিক্ষার্থী জুবাইর। স্থানীয়রা দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা আরেকজন জিহাদ গুরুতর আহত হয়েছেন। রাজশাহীতে কোল জনগোষ্ঠীর 5 পরিবারকে উচ্ছেদ করায় তারা এখন বসবাস করছেন বাঁশঝাড়ে। হিমেল হাওয়ায় পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। তাদের পরিস্থিতি দেখে স্থায়ী ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইটি। তবে উপজেলা প্রশাসন বলছে তাদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কাজী শাহেদের রিপোর্ট। এক্সকাভেটরের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ি। দেখে মনে হবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি। ছাউনির টিনগুলো দুমড়ে মুচড়ে পড়ে আছে। বাড়ির লোকেরা সরাতে পারেনি কোনো জিনিসপত্র, এমনকি রান্নাঘরের ভাত তরকারিও। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গেল 27 অক্টোবর দুপুর থেকে বিকেল পর্যন্ত থানা পুলিশের উপস্থিতিতে কোর জনগোষ্ঠীর 5 পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্য সংখ্যা 15 থেকে 20। উচ্ছেদের পর তারা একটি বাঁশঝাড়ের নিচে রাত যাপন করছেন। তো নোটিশ দেয়নি, কিছু দেয়নি, হঠাৎ এসে ভেঙে দিল। আমাদের এমন কষ্ট হচ্ছে এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘর কিন্তু ফাঁকা হয়ে আছে। ওরা দেখছেন এখানে ওই যে দক্ষিণ সাইডে যেগুলা বাকি আছে ওগুলাতে কিন্তু ধান লাগাইতো, ওদিকে এখন ছাড়ে দিয়েছে, এখন বাড়ি ভেঙে ওরা কিন্তু এগুলা নিল। আমরা সরকারের কাছে আবেদন করছি জানে আমাদের ভালোভাবে মানে এই আমাদের এই জায়গাটা করে দেয় আর কি বা আমরা জানে থাকতে পারি আর কি। কোল সম্প্রদায়ের পরিবারগুলোর মানবেতর জীবনযাপন দেখতে সরেজমিনে গিয়েছিলেন পরিবেশ ও উন্নয়ন ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর সঞ্চিতা তালুকদার। বলেন, স্থানীয় প্রশাসন মানবিক দিক বিবেচনা করে পরিবারগুলোর জন্য ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা তার। উপজেলা প্রশাসন থেকে তাদের জন্য একটু টিন বরাদ্দ করা হয়েছে, যেটা আমরা পিছনে দেখতে পাচ্ছি, কিন্তু সেইখানে কোনো বেড়ার কোনো ব্যবস্থা করা হয় নাই। তো ওনারা যেন এখানকার যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন এবং উপজেলা যে প্রশাসন আছে তাদের সাথে যেন যোগাযোগ করে এটা নেয়। তবে এসব পরিবারগুলোর স্থায়ী বসবাসের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগ। তাদের একটা থাকার পাকাপোক্ত বন্দোবস্ত করা, তাদের রিহ্যাবিলিটেশনের বন্দোবস্ত করা, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। সুতরাং সেই জায়গা থেকে সেই দায়িত্বটা তারা পালন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেছেন, পরিবারগুলোর বসবাসের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় উদ্যোগ। পার্মানেন্টলি ওদের জন্য আমরা আশ্রমগুলো ঘর ফাঁকা থাকে, সেই সাপেক্ষে আমরা আশ্রমগুলো ঘরের ব্যবস্থা করব। প্রায় 77 শতক জমিতে এই পরিবারগুলো 2 যুগের বেশি সময় বসবাস করছিলেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জাল সনদে অন্তত 50 জন শিক্ষক কর্মচারীকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাট বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমদাদুল হকের বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সই জাল করে অনুমোদনহীন বিষয়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওর জন্য আবেদনের অভিযোগে গত 1 সেপ্টেম্বর গ্রেফতার হন তিনি। পরে তাকে করা হয় সাময়িক বরখাস্ত। প্রত্যেক নিয়োগে তিনি নিতেন 10 থেকে 15 লাখ টাকা। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ভুয়া স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করে ময়মনসিংহের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ সাইদুল হক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জালিয়াতির মাধ্যমে 50 জন শিক্ষককে স্কুল ও কলেজ শাখায় নিয়োগ দেওয়ার। এদের মধ্যে তার স্ত্রী, ছেলেসহ পরিবারের 9 সদস্য রয়েছে। পাশাপাশি বোর্ডের অনুমোদনহীন বিষয়গুলোতে প্রভাষক নিয়োগ দিয়ে ইএনওসই জালের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বরাবর ভাতার সরকারিকরণের জন্য আবেদন করেন ইমদাদুল। পরে এই ঘটনায় গ্রেপ্তার হন তিনি। অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে বিব্রত শিক্ষক ও শিক্ষার্থীরা। সাবজেক্টের অনুমোদন নিয়ে আসছেন,
উনি নিয়োগ দিতেছেন এবং উনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ দিতেছেন। আমরা তো এটুকুই জানতাম। 50 জন শিক্ষক কর্মচারী অবৈধ জাল সনদে চাকরি করতেছে এটা জানি। এবারে তো একটা গোপনীয়তা থাকে, তার গোপনীয়তা সম্পর্কে তো আমরা বলতে পারবো না। স্থানীয়রা জানান জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে জনপ্রতি 10 থেকে 15 লাখ টাকা নেন অভিযুক্ত অধ্যক্ষ। 10 লাখ 14 লাখ 15 লাখ টাকা পাইছে, চাকরি দিছে। টাকা দিছে, চাকরির সঙ্গে টাকা লই তো দিছে চাকরি। আমরা এত পরিশ্রমের পরে লেখাপড়া করে যদি চাকরি না পাই, তো যাদের সার্টিফিকেট নেই তারা কিভাবে করবে? এটা তো তারা সত্যি অর্থেই তো পাওয়ার উপযুক্ত না। প্রাথমিকভাবে অধ্যক্ষের প্রতারণার বিষয়টি প্রমাণিত হয় তাকে সাময়িক বরখাস্তের কথা জানান প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি যদিও এখন সাময়িক বরখাস্ত আছেন, তো ওনার বিষয়টা আমরা আইন কানুন বিধি দেখে ওনাকে পার্মানেন্ট বরখাস্ত সহ এই বিষয়গুলো করবো আর কি। পরিদর্শনে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের পরিচালক। এরকম সাবজেক্ট তারা নিয়েছে যে সাবজেক্টগুলোর আদৌ কোনো অস্তিত্ব এই কলেজ না, আমার মনে হয় যে বড় বড় কলেজগুলোতেও নাই এমন কিছু সাবজেক্টে সে নিয়োগ দিয়েছে। এখন যে নিয়োগগুলো হয়েছে আমরা তদন্ত করতেছি। দ্রুত তদন্ত করে অভিযুক্ত ইমদাদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক পাকা করার জন্য অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে রাস্তার পাশের 31টি গাছ। রাতে এসব গাছ অন্যত্র সরিয়ে নেওয়ার সময় আটক করে স্থানীয়রা। তবে ঠিকাদার বলছেন স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে অব্যাহতি করে গাছ কাটা হয়েছে, তবে তা অস্বীকার করেছেন উপজেলা প্রশাসন। সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। নেত্রকোনার কেন্দুয়ার মাসকা ইউনিয়নের দিঘলি আলমপুর কাঁচা রাস্তা। এই রাস্তাটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কোনো রকম অনুমতি বা টেন্ডার ছাড়াই কেটে নেওয়া হয়েছে দুই পাশে থাকা সরকারি 31টি মেহগনি গাছ। স্থানীয়দের অভিযোগ, ইউনোর নাম ভাঙিয়ে কেটে নিয়ে যাওয়া হয় গাছ। রাতে এসব গাছ সরিয়ে নেওয়ার সময় তা আটক করে স্থানীয়রা। গাছ তো মনে হয় যে জাবালা যে ডিকা সেরাইতে আবার এই মনে হয় যে এই যে গাড়িতে লয়ে গেছে গাড়ি ঠানে এরা নিতেছে, ওরা জিগাইলাম, ওরা বলছে যে শোন ভাই কথা বলবো সাইডে যে কাজ করে সাইডে কন্ট্রাক্টর ওরা উনি আইছে, উনি আইলে কয় বলে আমরা হ্যাঁ জানাই নিছে, জানাই আমরা এই গাছ নেওয়া হইতেছে। কামলারা কাটছে আর সুমনে কাটছে, অর্ডার দিছে সুমনে, জিজ্ঞাসা হইছে হেরাই দেই কইছে। অভিযুক্ত ঠিকাদার রেজাউল হাসান ভুইয়া দাবি করেন রাস্তা পাকা করার জন্য নিজ খরচে এসব গাছ কাটা হয়। আমি দ্রুততম সময়ের মধ্যে করার জন্যই আমি আমার নিজ খরচে কাটায় আমি মেইন রোডের উপরে রাখছি এবং এই এলাকার লোকজন যারা আছে ওনাদেরকেও বলছি যে আপনারা কতটুকু গাছ গেল, কাটা গেল না গেল গুনে রাখবেন। এই হিসাবে জানা পরে রাত্রে আমার সাথে এসিলেন স্যারের সাথে কথা হইলে উনি বলছে যে আপনার জিম্মায় রাখেন, পরে ইউনিয়নের যিনি প্রশাসক আছে ওনার জিম্মায় আপনি বুঝাই দিবেন। গাছ কাটায় নিয়ম মানা হয়নি বলে স্বীকার করেন উপজেলা প্রকৌশলী। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন বিষয়টি বন বিভাগকে জানানো সহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওখানে যে তহসিলদার আছে উনি আমাকে ফোন দিছিল যে এই অবস্থা, তখন আমি বললাম যে কালকে সকালে আমি যাই সরেজমিনে বাস্তবে দেখা যেটা মানে দেখে আসি, তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। অভিযোগের প্রেক্ষিতে আমি সহকারী কমিশনার ভূমিকে পাঠাই এবং গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে গতকাল আমরা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। 3 কার্য দিবসের মধ্যে সেই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে সরেজমিনে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। সরকারি গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে 468 জনকে অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ক্যামেরন হাইসল্যান্ডে বৃহস্পতিবার বড় অভিযানে আটক এই 468 জনের মধ্যে 174 জনই বাংলাদেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধের অভিযোগ এনেছে মালয়েশিয়া প্রশাসন। বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে মিয়ানমারের 175 জন, ইন্দোনেশিয়ার 67, নেপালের 20 জন। এদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসাবে কাজ করতেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অবস্থান নির্ধারিত হলুদ রেখার বাইরে থাকার কথা থাকলেও বাস্তবে চিত্র একেবারেই ভিন্ন।
শর্ত লঙ্ঘন করে বারবার হামলা চালানোর পর এবার নির্ধারিত এই হলুদ রেখার ভেতরে অগ্রসর হয়েছে ইসরায়েলি সৈন্যরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শেষ 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত আরও 78 জন। তনিমা ইসলামের রিপোর্ট। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও কোনো বাধা মানছে না ইসরায়েল, বারবার ভঙ্গ করছে শান্তি পরিকল্পনার শর্ত। এবার গাজা সিটিতে নির্ধারিত হলুদ রেখা অতিক্রম করে ছিটমহলগুলোর ভেতরে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। এতে উত্তর গাজায় অবরুদ্ধ হয়ে পড়েছে বহু পরিবার। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক পূর্ব গাজা সিটির প্রায় 300 মিটার ভেতরে চলে এসেছে, যা হলুদ রেখার বাইরে। ইসরায়েলের এমন পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন, সেই সঙ্গে আবারও ইসরায়েলি দখলদারিত্ব ফিলিস্তিনিদের জীবনকে নতুন করে ঝুঁকির মুখে ফেলছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা চুক্তি অনুসারে যুদ্ধবিরতি কার্যকরের পর নির্ধারিত হলুদ রেখার বাইরে অবস্থান করবে ইসরায়েলি সেনারা, কিন্তু নির্ধারিত অংশের কোনো চিহ্ন না থাকায় দিশেহারা স্থানীয় বাসিন্দারা। এতে অনিশ্চয়তায় নিজেদের ঘরবাড়ি এলাকা ও রাস্তাঘাট ব্যবহার করতে পারছেন না তারা। এদিকে গাজা উপত্যকায় নতুন করে বাড়তে থাকা হামলায় আতঙ্ক ও অনিশ্চয়তায় পড়েছে গাজাবাসীর জীবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শেষ 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত আরও 88 জন। সেই সঙ্গে খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের বোমা হামলা এখনও চলমান রয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা তীব্র নিন্দা করেছে কাতার। সেই সঙ্গে ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কাও করছে বলে জানান তারা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। খেলার খবর। ঢাকা টেস্টের তৃতীয় দিনে ফলোয়ান এড়ানোর চেষ্টায় ব্যাট করছে আয়ারল্যান্ড। তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে দলটি। 5 উইকেটে 98 রান নিয়ে শুরু করে সকালের শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে 175 রান করেছে তারা। আয়ারল্যান্ড দলে ব্যাটিংয়ে হাল ধরেছেন টাকার ও ডাহেনি। এর আগে টেস্টের দ্বিতীয় দিনটা দারুণ কাটায় বাংলাদেশ। মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তোলে 476 রান। শেষে টাইগার স্পিনারদের ভেলকিতে ধরাশয়ী হয় সফরতদের ব্যাটাররা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ।